মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত অনলাইন ক্লাসরুমে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তড়িৎ প্রাবল্যের আরও দুটো গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। প্রথমে আমি দেখাবো একটি চতুর্ভুজের কেন্দ্রতে যদি m ভরের একটি বস্তু রাখা হয় তাহলে এবং সেই বস্তুটি একক মানে 1 কুলম্ব ধনাত্মক চার্জে চার্জিত, তেমন m ভরের একটি বস্তু রাখলে সেটি সাম্যাবস্থায় থাকবে কিনা সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখব আজকে। তাহলে দেখো, তোমরা বোর্ডের দিকে তাকাও। প্রথমে আমরা এখানে একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, যার দুটো বিন্দুতে, একটা বিন্দুতে প্লাস q1 চার্জ আছে, অপর বিন্দুতেও কি আছে, প্লাস q1 চার্জ, অপর বিন্দুতেও আছে প্লাস q1 চার্জ দুটো বিন্দুতে, এবং অপর দুটো বিন্দুতে আছে, একটাতে আছে প্লাস q2 চার্জ আর একটাতে আছে প্লাস q2 চার্জ। আমি এখানে মান বসাইনি, বিভিন্ন বোর্ড কোশ্চেনে তোমরা দেখবে এগুলোর মান দেওয়া আছে, তোমরা যে টেস্ট পেপার ঘাটো দেখবে ওখানে মান দেওয়া আছে, আমি সেখান থেকে করতে বলবো। কিন্তু প্রথমে আমি ফর্মুলা হিসেবে কিছু মান না দিয়ে আমি q1 q2 এভাবে চার্জ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন দেখো, তাহলে তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখানে প্রথমে দেখো যে একটা q1 চার্জ আছে, প্লাস q1 চার্জ, অপর বিন্দুতে আছে প্লাস q1 চার্জ। তাহলে ধরো প্রথম বিন্দুতে আছে প্লাস 2 কুলম্ব চার্জ, অপর আরেকটা বিন্দুতেও আছে একই চার্জ, যেহেতু দিয়েছি q1, তাহলে এখানে আছে প্লাস q2 প্লাস 2 কুলম্ব চার্জ। আর নিচে আরেকটা বিন্দুতে আমি দেখছি যে প্লাস q2 চার্জ দেখিয়েছি, ধরো এখানে আছে প্লাস 4 কুলম্ব চার্জ, অপর বিন্দুতেও আছে প্লাস 4 কুলম্ব চার্জ। এ ধরনের মান দেওয়া থাকবে। আর এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এবং তার দৈর্ঘ্যকে আমি r হিসেবে ধরেছি। তাহলে এখন তোমরা পরের চিত্রটায় দেখো, দ্বিতীয় চিত্রটায় আমরা কাজ করব, অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে কিনা আমাকে প্রমাণ করতে হবে। তো তাই চিত্রটাকে আমি আবার এঁকেছি। ধরো কোনো কোশ্চেনে প্রথম চিত্রটা দেয়া থেকে বলল যে কোনো একটা, যে উপরে আমি লিখেছি বর্গক্ষেত্রের কেন্দ্র ওতে যদি 1 কুলম্ব চার্জে চার্জিত m ভরের একটি বস্তু রাখা হয় তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাও। এখন দেখো এই চিত্রটায় a b c d একটি চতুর্ভুজ। এখন চতুর্ভুজে a বিন্দুতে আছে প্লাস q1 চার্জ, b বিন্দুতে আছে প্লাস q1 চার্জ, c বিন্দুতে আছে প্লাস q2 চার্জ এবং d বিন্দুতে আছে প্লাস q2 চার্জ। এখন a বিন্দুতে যে প্লাস q1 চার্জ আছে সেই চার্জের জন্য o বিন্দুতে প্রাবল্য কত, এটা আমরা প্রথমে বের করব। তাহলে এটা বের করতে গেলে আমার কি লাগে, এও দূরত্ব লাগে। তো কিন্তু এও দূরত্ব তো এখানে দেয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এও দূরত্ব বের করে নিতে হবে। সেটা তোমরা জানো, তাও আমি একটু দেখাই কিভাবে বের করবে, সেই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। অর্থাৎ প্রথমে আমাকে করতে হবে ac স্কোয়ার সমান সমান bc স্কোয়ার প্লাস কি ab স্কোয়ার, অর্থাৎ ac স্কোয়ার ইকুয়াল টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার। এটা থেকে আমরা কি পেয়ে যাব, যেহেতু আমার আর এর মান দেওয়া আছে, অর্থাৎ bc সমান সমান কি আর, চতুর্ভুজের প্রত্যেকটা বাহু, ab সমান সমান আর, তারপরে এডিও আর, চতুর্ভুজ। তো তারপরে এটা কি হচ্ছে, চতুর্ভুজই শুধু না, এটা একটা বর্গক্ষেত্র যেহেতু, সেজন্য প্রতিটা বাহু কি দৈর্ঘ্য সমান, তাহলে এখানে সিডি বাহুটাও কি আর। তাহলে আমরা এখন দেখো যে যেহেতু বাহুটা আর, অর্থাৎ এবিও আর, তারপরে বিসিও আর, তাহলে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাবো, এসি, আর এসিকে অর্ধেক করলে কি পাবো, এও, অর্থাৎ এও ইকুয়াল টু হাফ এসি। তাহলে ক্যালকুলেশন করলে মান যখন দেয়া থাকবে ক্যালকুলেশন করে তোমরা এও বের করতে পারবে। এখন আমরা এওটা আমি এওই রেখে দিয়েছি ফর্মুলায়। তাহলে এখন দেখো তোমরা, এ বিন্দুতে প্লাস q1 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হবে, এটা এখানে দেখছো আমি লিখেছি q1 সমান সমান 1/4πε0 q1 ডিভাইডেড বাই কি ওএ স্কোয়ার। এখন এর দিকটা কোন দিকে হবে, যেহেতু ও বিন্দুতে আছে 1 একক ধনাত্মক চার্জ
আর এ বিন্দুতে আছে প্লাস Q1 চার্জ, তাহলে ও বিন্দুতে যে +1 কুলম চার্জ আছে সেটা ওর দিকে যাবে না, সেটা কোন দিকে যাবে, অর্থাৎ +Q1 চার্জের জন্য এক একক ধনাত্মক চার্জটা যাবে OC বরাবর। তা আমি ওখানে লিখেছি দেখো OC বরাবর। তারপরে অপর বিন্দুতে আসো। প্রথমে আমি কৌণিক বিন্দু দুটোর কাজ করব, এরপরে আমি বিতে আসিনি। এ বিন্দুতে +Q1 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হলো E1, এটা বের করলাম। তারপরে আমি আসব সি বিন্দুতে কারণ আছে, আমি সেটা বলবো পরে, যে এরপরে কেন আমি সি করছি, তাহলে একটু ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। তাহলে সি বিন্দুতে +Q2 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য বের করব। তাহলে সি বিন্দুতে +Q2 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হচ্ছে, প্রাবল্য হচ্ছে, যেহেতু সি বিন্দু নিলাম বি বাদ দিয়ে সেটাকে আমরা E3 ধরলাম। তাহলে E3 সমান সমান কত হলো, 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি OC স্কোয়ার, Q2 ডিভাইডেড বাই OC স্কোয়ার। এটার কোন দিক বরাবর কাজ করবে, সেই আগের নিয়মেই, যেহেতু এক একক ধনাত্মক চার্জ প্লাস চার্জের দিকে যাবে না, তাহলে এটার দিক হবে কোন দিকে, OA বরাবর। OA বরাবর সি বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের ও বিন্দুতে প্রাবল্যের দিকটা হবে OA বরাবর, যেখানে লিখেছি OA বরাবর। এখন দেখো এ বিন্দুতে +Q1 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হচ্ছে E1, আর সি বিন্দুতে +Q2 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হচ্ছে কত, E3। তাহলে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো বিপরীত দিকে কাজ করছে, মানে অর্থাৎ এ বিন্দুর কারণে, এ বিন্দুতে যে চার্জ আছে সেটার কারণে ও বিন্দুর যে প্রাবল্য সেটার দিক যেদিকে, সি বিন্দুতে যে চার্জ আছে সেই চার্জের কারণে ও বিন্দুতে যে প্রাবল্য হচ্ছে সেই প্রাবল্য কোন দিকে কাজ করছে, বিপরীত দিকে, অর্থাৎ একটা OA বরাবর আর একটা কোন দিক বরাবর, OC বরাবর। এখন যেহেতু প্রাবল্য একটি ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশি যখন বিপরীত দিকে কাজ করে তখন লব্ধি প্রাবল্য কি হয়, সর্বনিম্ন হয়। তখন কি হয়, লব্ধি প্রাবল্যকে আমরা যদি এই দুটো লব্ধি প্রাবল্য, অর্থাৎ এ বিন্দুর চার্জ আর সি বিন্দুর চার্জের জন্য যে লব্ধি প্রাবল্য হচ্ছে সেই লব্ধি প্রাবল্যকে আমি যদি E' দিয়ে লিখি, তাহলে E' সমান সমান, এখানে লিখেছি দেখো, E' দিয়ে যদি লিখি, E' সমান সমান E1 - E3, E1 - E3, মানে E1 এর প্রাবল্য থেকে E3 প্রাবল্যটা কি করলাম, বিয়োগ করলাম। কারণ আমরা যদি চার্জ যেটা আমরা বের করে দেখব যে কোনটার প্রাবল্য ছোট হয়। যদি আমার E1 এর প্রাবল্যটা বড় হয়, E3 এর প্রাবল্যটা ছোট হয়, তখন আমরা E' সমান কি লিখব, E1 - E3, এবং এর প্রাবল্যের দিকটা কোন দিক বরাবর হবে, বড় চার্জের কারণে যে প্রাবল্যটা যেদিকে হচ্ছে, অর্থাৎ বড় প্রাবল্যটার দিকে। তাহলে বড় প্রাবল্যটা যদি কি E1 হয়, তাহলে E1 এর দিক কোন দিকে ছিল, OC বরাবর। E1 এর দিক কোন দিকে ছিল, OC বরাবর। তাহলে অর্থাৎ E' মানে E1 আর E3 যে প্রাবল্য, সেই প্রাবল্যের দিকটা হবে কোন দিকে, OC বরাবর। কোন দিকে হবে, এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, OC বরাবর। এই একটা গেল। তারপরে এখন পরের দুটো কৌণিক বিন্দুতে আসো। পরের দুটো কৌণিক বিন্দুতে কি হচ্ছে, এখন বি বিন্দুতে আছে, এবার বি বিন্দুতে আর ডি বিন্দু নিয়ে আমরা কাজ করি, বি বিন্দু আর ডি বিন্দু নিয়ে আমরা কাজ করি। এখন দেখো বি বিন্দুতে কি আছে, বি বিন্দুতে আছে +Q1 চার্জ, বি বিন্দুতে আছে +Q1 চার্জ। এখন বি বিন্দুতে +Q1 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হবে, প্রাবল্য ধরলাম E2 হলো। তাহলে E2 = 1/4πε0 Q1 ডিভাইডেড বাই কি, OB স্কোয়ার। এবং এটার দিক কোন দিকে হবে, এটা যেহেতু এক একক ধনাত্মক চার্জ প্লাস চার্জের দিকে আসবে না, তাহলে কোন দিক হবে, বিপরীত দিকে। তাহলে কোন দিক বরাবর, OD বরাবর। আমি লিখেছি দেখো OD বরাবর। এখন আসো ডি বিন্দু। ডি বিন্দুতে +Q2 চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হবে, ও বিন্দুর প্রাবল্য হবে E4। E4 সমান সমান 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কি, OD স্কোয়ার, Q2 ডিভাইডেড বাই OD স্কোয়ার। এবং এটা কোন দিক বরাবর কাজ করবে, স্বাভাবিকভাবে ওই বিপরীত দিক বরাবর, যেহেতু এক একক ধনাত্মক চার্জ +Q2 চার্জের দিকে যাবে না, তাহলে কোন দিক বরাবর যাবে, OB বরাবর। তাহলে আমি দেখালাম দেখো OB বরাবর। এখন আমরা এই বি বিন্দুতে যে +Q1 চার্জ আছে আর ডি বিন্দুতে যে +Q2 চার্জ আছে
তাদের লব্ধি কত হবে? তাদের লব্ধিও লব্ধির সর্বনিম্ন মান হবে, কারণ যেহেতু দুটো প্রাবল্য বিপরীত দিকে কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ কি 180 ডিগ্রি। তাহলে তোমরা জানো যে ভেক্টর নিয়মে যে ই প্রাইম যদি এই দুটোর প্রাবল্য বি বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য আর ডি বিন্দুর চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য, তাদের লব্ধি যদি ই ডবল প্রাইম ধরি, তাহলে ই ডবল প্রাইম সমান সমান হবে E2 মাইনাস E4, E2 যদি E4 এর চেয়ে বড় হয়। এবং দিকটাও কোন দিকে হবে? E2-র দিকে। যেহেতু E2টা বড় প্রাবল্য, তাহলে সেটার দিক কোন দিকে হবে? ওডি বরাবর। তাহলে আমরা এখন কি পেলাম দেখো। তাহলে এখন প্রথমে এ আর সি বিন্দুতে চার্জের জন্য ও বিন্দুর যে প্রাবল্য হলো, সেই প্রাবল্য পেলাম কি? সেই প্রাবল্য পেলাম ই প্রাইম, এবং এটার দিক হলো কোন দিকে? ওসি বরাবর। এটার দিক কোন দিকে হলো? ওসি বরাবর। আর বি আর ডি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য যে প্রাবল্য পেলাম, সেই ও বিন্দুতে যে প্রাবল্য পেলাম, সেই প্রাবল্যের দিকটা কোন দিকে হবে? সেই প্রাবল্যের দিকটা হচ্ছে ই ডবল প্রাইম, এবং সেটার দিক কোন দিকে হবে? ওডি বরাবর। তাহলে কি দাঁড়ালো? এই যে চার কোণায় যে চারটা চার্জ আছে, সবগুলো চার্জের কারণে ও বিন্দুতে যে প্রাবল্য হলো, সেই প্রাবল্যটা কত হচ্ছে এটা আমার এখন বের করতে হবে। তাহলে আমরা সেটা কত হবে? সেই প্রাবল্যটা হবে, সমস্ত টোটাল প্রাবল্য হবে ই। তাহলে ই সমান সমান কত হবে? E1 আর E3-র জন্য হয়েছে ই প্রাইম, তার সাথে আমি কি যোগ করব? E2 আর E4 এর জন্য হচ্ছে ই ডবল প্রাইম, এই দুটো যোগ করব। তার মানে ই সমান সমান ই প্রাইম প্লাস কি? ই ডবল প্রাইম যোগ করে দেব। এখন যোগ করার পরে যে মানটা আসবে, এখন সেটা কোন দিক, মান তো আসলো, মানের সমস্যা নেই, কিন্তু দিকটা কোন দিক বরাবর হবে। এখন দেখো, এইটা করার পরে যেহেতু আমি দেখছি যে উপরের দুটো বিন্দুতে একই রকম চার্জ আছে, নিচের দুটো বিন্দুতে একই রকম চার্জ আছে, এরকম হলে দেখা যায় যে এদের অর্থাৎ দুটোর প্রাবল্যের মানটা, অর্থাৎ ই প্রাইমের মান আর ই ডাবল প্রাইমের মানটা কি হবে? একই আসবে। দুটো যদি একই মান আসে, তাহলে এটা কি হবে? এর প্রাবল্যের দিকটা কোন দিকে হবে তখন? এই যে দুটো প্রাবল্য, অর্থাৎ যেটা ওসি বরাবর কাজ করছে আর যেটা ওডি বরাবর কাজ করছে, তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। আলফা এখানে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে দেখা যাবে যে এই আলফা কোণটাকে, সেই দিকটা কি হবে? সমদ্বিখণ্ডিত করে যাবে, সমদ্বিখণ্ডিত করে যাবে। তাহলে কোন বরাবর যাবে? OM বরাবর। অর্থাৎ তাহলে আবার একটু বুঝিয়ে বলি যে এখানে ও বিন্দুতে যে প্রাবল্য হলো, কোনটা লব্ধি প্রাবল্য হলো ই, সেটা কিসের কিসের সমষ্টি? ই হচ্ছে ই প্রাইম প্লাস ই ডবল প্রাইম, এবং এর দিকটা কোন দিক বরাবর হবে? উভয় যে প্রাবল্যটা হচ্ছে, মানে যেটা ওসি বরাবর কাজ করছে আর ওডি বরাবর কাজ করছে, যে উভয় প্রাবল্য সেটা ঠিক মাঝ বরাবর, অর্থাৎ আলফা কোণকে সমদ্বিখণ্ডিত করে হবে, অর্থাৎ কোন দিক বরাবর? OM বরাবর। তাহলে অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, চার বিন্দুতে যে চার্জগুলো আছে, ঠিক আছে, সেই চার্জের কারণে ও বিন্দুতে যে প্রাবল্য হলো, সেই প্রাবল্যের মানটা কত হলো? সেই প্রাবল্যের মান হলো ই, মানে অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে এগুলো ই বের হবে, এবং দিক কোন দিকে হলো? OM বরাবর। এখন হচ্ছে প্রশ্নটা শুধু প্রাবল্য বের করা না, আমার প্রশ্নে ছিল কি, যে কখন বস্তুটি অর্থাৎ +1 কুলম চার্জে চার্জিত m ভরের বস্তু রাখা আছে, কোথায় রাখা আছে? ও বিন্দুতে। সেই m ভরের যে চার্জিত বস্তুটি আছে সেটা রাখা আছে ও বিন্দুতে, সেটা কি সাম্যাবস্থায় থাকবে নাকি থাকবে না? এখন দেখো, সাম্যাবস্থায় কখন থাকে? থাকে হচ্ছে, সেইটা বুঝতে গেলে আমাদেরকে একটু, আবার তোমরা তো সবাই জানো, আগে পড়ানো হয়েছে, কিন্তু আমাদেরকে জানতে হচ্ছে যে অর্থাৎ তড়িৎ বলটা কি। তড়িৎ বল বলতে গেলে আবার একটু আমি ক্ষেত্রটা, তড়িৎ বলটা তোমাদের মনে করিয়ে দিই। এখন আমি কোথায় লিখি? আমার বোর্ডটা তো খুব ছোট, মহিলা কলেজের বিশাল বোর্ডটাকে খুব মিস করছি, তোমরাও নিশ্চয়ই খুব মিস করছো। তাহলে এখন দেখো, আমি আমার নামটাই বরং মুছে ফেলি। তাহলে নামটা একটু মুছে দিই, এখানে একটু মুছে, এখানে দেখো প্লাস কিউ চার্জ। তাহলে প্লাস কিউ চার্জ যদি দেই, বা প্লাস কিউ প্রাইম চার্জ ধরো, এই প্লাস কিউ প্রাইমের জন্য একটা ক্ষেত্র তৈরি হলো, অর্থাৎ কোনো একটা চার্জ রাখলে তার চারপাশে যে অঞ্চল জুড়ে সেই চার্জের প্রভাব থাকে তাকে কি বলে? তড়িৎ ক্ষেত্র।
এখন সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপর আরেকটা চার্জ আনলাম, ধরো কিউ, অপর একটা চার্জ আনলাম কিউ, সেটা একটা পরক চার্জ বলতে পারি, একটা টেস্ট চার্জ আনলাম আমরা কিউ। তাহলে এই প্লাস কিউ চার্জটা এই তড়িৎ ক্ষেত্রে যে বল লাভ করবে সেটা কি তড়িৎ বল। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা চার্জ আনি, সেই চার্জটা যে বল লাভ করবে সেটা কি, সেটা হচ্ছে তড়িৎ বল। তাহলে তড়িৎ বলকে আমরা কি দিয়ে লিখেছি, এখানে দেখো তড়িৎ বলকে আমরা Fe দিয়ে লিখেছি, ঠিক আছে। তাহলে তড়িৎ বলটা এখন কোনটা, তড়িৎ বলটা কিভাবে আমরা লিখবো, Fe দিয়ে তো লিখেছি, কিন্তু Fe কত, এখানে আবার তোমরা বোর্ডের এই জায়গায় আসো, যে কিউ চার্জের জন্য যে বলটা হলো, আমি একটু আগে বললাম যে কিউ চার্জের জন্য যে বলটা হলো সেই বলটাই হচ্ছে তড়িৎ বল। তাহলে কিউ চার্জের জন্য কত বল হলো, এফ বল। তাহলে একক চার্জের জন্য কত হবে, এফ বাই কিউ। তাহলে একক চার্জের জন্য যে বল লাভ করে সেটা তোমরা কি জানো, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। মানে এক একক ধনাত্মক চার্জ যে বল লাভ করে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে এফ বাই কিউকে আমরা কি লিখতে পারি, তড়িৎ প্রাবল্য ই। তাহলে তাই যদি হয় তাহলে এফ ইকুয়াল টু কত, আর গুণন করলে এফ ইকুয়াল টু কিউ। তাহলে তড়িৎ বল যদি এফি দিয়ে লিখি, তড়িৎ বল এফি সমান সমান কত হলো, ওই চার্জ মানে যে কোনো এক একক যে চার্জটা বললাম, অর্থাৎ যে চার্জটা আমরা চাচ্ছি সেই চার্জটা আর কি তড়িৎ প্রাবল্য। তাহলে আমরা তো এখন কি পেলাম, ও বিন্দুতে আমরা কি পেয়েছি, ও বিন্দুতে আমরা পেয়েছি তড়িৎ প্রাবল্য যেটা ই, কিন্তু আমার লাগবে ও বিন্দুতে কত বল লাভ করবে, তড়িৎ বল কত হবে। তাহলে ও বিন্দুতে কত তড়িৎ বল হবে সেটা বের করতে গেলে আমার কি লাগবে, অর্থাৎ ও বিন্দুতে কত চার্জ আছে, কত চার্জ আছে, এম ভরের বস্তু যেটা আছে, যেটা ও বিন্দুতে যে এম ভরের বস্তুটি আছে সেটা যে চার্জে চার্জিত সেই চার্জটা। তার মানে ও বিন্দুতে আছে কি 1 কুলম চার্জ। তাহলে কিউ এর মান বসালে আমরা কি লিখবো, 1 কুলম। আর ই এর জায়গায় কি বসাবো, ওই ক্যালকুলেশন করে যে আমরা টোটাল ইটা পাবো, মানে এই যে চারপাশে অর্থাৎ বর্গক্ষেত্রের চারপাশে যে 4টা চার্জ আছে সেই চার্জগুলোর কারণে ও বিন্দুতে যে প্রাবল্য হলো সেই প্রাবল্য ই। তাহলে আমরা কিউ যদি জানি 1 একক ধনাত্মক চার্জ, আর ই এর মানটা যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, তড়িৎ বলটা পেয়ে যাবো। তাহলে তড়িৎ বল বের হলো, এবং তড়িৎ বলটা তাহলে কোন দিক বরাবর কাজ করছে, ওই ওএম বরাবর। এখন দেখো, এখন তড়িৎ বল তো কাজ করছে ওএম বরাবর উপরের দিকে, তাহলে এখন এম ভরের বস্তুটা আছে কোথায়, ও বিন্দুতে। তাহলে কোনো বস্তু কি করে, বস্তুর ওজন কোন দিকে কাজ করে, কোনো বস্তুর ওজন কাজ করে নিচের দিকে, নিচের বরাবর। তাহলে কোন দিক বরাবর ওজনটা কাজ করবে, ওজনটা এরকম নিচের দিকে কাজ করবে, ডব্লিউ অথবা সমান সমান কি এফ, এটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে এখানে আমরা আবার একটু লিখি, এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এমজি, মানে ডব্লিউ ইকুয়াল টু এমজি, তার মানে এফ ইকুয়াল টু ডব্লিউ, এফ ইকুয়াল টু কি এমজি। তাহলে ওই বস্তুটা এম ভরের বস্তুটা নিয়েছি না, তার যদি মান দেয়া থাকে তাহলে সেই মানটা কোথায় বসাবো, এম এর জায়গায়। আর জি কি, জি তো 9.8, তাহলে 9.8 কে এম দিয়ে গুণ করার পরে আমরা কি পাবো, এই এফ জি লিখি, তাহলে এই বস্তুর ওজনটা পাবো যেটা নিচের দিকে কাজ করছে। এবং তাহলে এটা প্রাবল্যের ঠিক বিপরীত দিকে কাজ করছে, মানে প্রাবল্য না, যেটা তড়িৎ বল পেলাম, অর্থাৎ প্রাবল্যের দিকটার বিপরীত দিকে কাজ করছে। প্রাবল্যের দিকেই তো কি করছে, যেটা তড়িৎ বল সেটা কাজ করছে। তাহলে তড়িৎ বলটা যেদিকে কাজ করছে, বস্তুর ওজনটা কাজ করছে কি তার বিপরীত দিকে। এখন যদি দেখা যায় তড়িৎ বল, এই যে এখানে লিখেছি আমি লাল দিয়ে, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য, এফ ই যদি তড়িৎ বলটা যদি ওজনের সমান হয়, আমরা ক্যালকুলেশন করার পর যদি দেখি যে এফই সমান সমান কি হয়, এফ জি, তড়িৎ বল যদি ওজনের সমান হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। কিন্তু যদি এফই ইজ নট ইকুয়াল টু এফ জি হয় তাহলে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে না। এখন আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটায় আসি। দেখো দ্বিতীয় সমস্যাতে কি, উপরে লেখার আমার জায়গা নিয়ে আমি নিচে লিখেছি, দেখো বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্যের মান শূন্য হয় কিনা সেটা আমরা, একটা বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্যের মান শূন্য হবে আমরা দেখাবো, কখন শূন্য হয়। তাহলে এখন দেখো, প্রথম একটা বর্গক্ষেত্রে এসেছি, যেটা কোশ্চেনে যেভাবে থাকে, পরে আমি সমাধান করার জন্য আবার আমি তৃতীয় আর একটা চিত্র দিচ্ছি। কোশ্চেনে কিভাবে থাকে, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এবং বর্গক্ষেত্রে কি আছে,
বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরলাম কত, আর দেওয়া আছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আর। তাহলে এই বর্গক্ষেত্রটা দেওয়া আছে। এখন এই বর্গক্ষেত্রের চারটা কৌণিক বিন্দুতে চারটা চার্জ আছে এবং সমমানের চার্জ আছে। তোমরা দেখতে পাচ্ছ এ বিন্দুতেও প্লাস কিউ চার্জ, বি বিন্দুতেও প্লাস কিউ চার্জ, সি বিন্দুতেও প্লাস কিউ চার্জ, ডি বিন্দুতেও কি প্লাস কিউ চার্জ। এবং সমমানের চার্জ যদি থাকে সেক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্যের মান 0। তাহলে সেটা আমরা দেখাই। এখন দেখো এ বিন্দুতে কি আছে, এ বিন্দুতে আছে প্লাস কিউ চার্জ। এখন সেই প্লাস কিউ চার্জ থেকে একটা দূরত্ব কি এও, এও দূরত্বে ও বিন্দুতে কি করব, প্রাবল্য কত বের করব। এখন আবার ওটা তো আর এখন বলার প্রয়োজন নেই নিশ্চয়ই যে এও কিভাবে বের করব। একটু আগেই তো দেখালাম পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সেখান থেকে আমরা কি পাবো, এসি পাবো। এসি পাওয়ার পর এসি কে 2 দিয়ে ভাগ করলে কি পাবো, এও পাবো। মানে এও সমান সমান কি হাফ অফ এসি। তাহলে এখন আমরা সেভাবে এও বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমরা কি পেলাম, এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য বের করলাম। প্রাবল্য কত হলো, ইউয়ান। ইউয়ান সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই ও স্কয়ার। এখন এ বিন্দুতে যেহেতু প্লাস কিউ চার্জ আছে, আর যে বিন্দুতে আমি প্রাবল্য বের করব অর্থাৎ বর্গক্ষেত্রের কেন্দ্র ওতে, সেখানে কি আছে, এক একক ধনাত্মক চার্জ আছে। এখন এক একক ধনাত্মক চার্জ প্লাস কিউ চার্জ থেকে বিকর্ষণ করে কোন দিকে যাবে, ওসি বরাবর। কোন দিকে যাবে, ওসি বরাবর। এই দেখো, তাহলে ইউয়ান প্রাবল্যের দিক হবে কোন দিকে, ওসি বরাবর। এখন আমি অপর কৌণিক বিন্দুটা নেই সি। সি বিন্দুতেও কি আছে, প্লাস কিউ চার্জ। এখন সি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হবে, ও বিন্দুর প্রাবল্য হলো E3। E3 সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত, ওসি স্কয়ার, কিউ বাই ওসি স্কয়ার। আর এর দিক কোন দিকে হবে, ওসি যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে কোন দিক বরাবর হবে, ওয়ে বরাবর। এই যে এখন এখানে দেখিয়েছি দেখো, ওয়ে বরাবর। তাহলে এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হচ্ছে ইউয়ান সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই ও স্কয়ার। এটা কি, এটা হচ্ছে প্রাবল্যের মান। আর প্রাবল্যের দিক কোন দিকে হবে, ওসি বরাবর। আবার সি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হবে E3। E3 সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই ওসি স্কয়ার। এটা হচ্ছে ও বিন্দুতে সি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ আছে তার জন্য ও বিন্দুর প্রাবল্যের মানটি, মান হচ্ছে E3। E3 সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই ওসি স্কয়ার। এবং এর দিক কোন দিক বরাবর হবে, দিক হলো ও এ বরাবর। কারণ এক একক ধনাত্মক চার্জ তো ওসির দিকে যাবে না, কোন দিকে যাবে, ও এ বরাবর। সেই জন্য আমি দেখালাম এটা E3 দিক কোন দিকে হলো, ও এ বরাবর। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুতে যে প্রাবল্য হলো তার দিকটা যেদিকে হলো ওসি বরাবর। আর সি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ আছে সেই চার্জের জন্য ও বিন্দুতে যে প্রাবল্য হলো সে E3, সেই প্রাবল্যের দিক হলো কি, ওই ওসির বিপরীত দিকে। কোন দিক বরাবর, ও এ বরাবর। তাহলে আমি দেখছি দুটো প্রাবল্যই কি একই সরল রেখা বরাবরই হচ্ছে, এদের দিকটা কিন্তু বিপরীত দিকে। এখন প্রাবল্য ভেক্টর রাশি, ভেক্টর রাশি যখন বিপরীত দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ কত হয়, এই মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। সে কারণে তখন কি হয়, লব্ধিটা সর্বনিম্ন মান প্রাপ্ত হয়। অর্থাৎ সেই লব্ধিটাকে যদি আমি কি দিয়ে ধরি, যদি ই প্রাইম দিয়ে ধরি, তাহলে ই প্রাইম হবে কত, ইউয়ান মাইনাস E3। এখন এখানে দেখো, যেহেতু প্রতি বিন্দুতে একই পরিমাণ চার্জ, তাহলে E1 এর মানটা যা হবে E2 E3 এর মানটাও কি হবে, একই হবে। কারণ আমরা জানি এও সমান সমান ওবি সমান সমান ওসি সমান সমান ওডি, সবগুলোই কি একই। তাহলে এখানে দেখো চার্জের মানও এক, মধ্যবর্তী যেটা দূরত্ব হচ্ছে ওয়ে সেটাও এক। তাহলে E1 এর যে মানটা হবে E3 এর মানটাও কি হবে, একই হবে। তাহলে একই পরিমাণ মান যখন বিয়োগ করব তখন সেক্ষেত্রে রেজাল্ট কত হবে, 0। তাহলে E1 আর E3 এই দুটার লব্ধি প্রাবল্য ই প্রাইম ধরলে
ই প্রাইমটা কত হবে? ই প্রাইম সমান সমান 0। ই প্রাইমের মানটা হবে 0। এখন ই প্রাইমের মান যেহেতু 0, আমরা মানটা এখানে রাখি। এখন আমরা কি করব? অপর দুটো কৌণিক বিন্দুতে আসি। অপর দুটো কৌণিক বিন্দু কি? একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ডি। এখন বি বিন্দুতেও আছে প্লাস কিউ চার্জ, ডি বিন্দুতেও আছে কি? প্লাস কিউ চার্জ। এখন ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য E2। ও বিন্দুর প্রাবল্যকে ধরলাম আমরা E2। তাহলে E2 ইকুয়াল টু কত হবে? 1/4πε0 কিউ বাই কি? ওবি স্কয়ার। কিউ বাই ওবি স্কয়ার। এখানে দেখো আবার যে বি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হচ্ছে E2, আর E2 হচ্ছে কোন দিকে কাজ করবে? E2 কাজ করবে ওডি বরাবর, কারণ এক একক ধনাত্মক চার্জ যখন বল লাভ করবে সেটা কি হবে? সেটা তো এদিকে আসবে না, অর্থাৎ ওবির দিকে আসবে না, কারণ বিতে তো বসে আছে কে? ধনাত্মক চার্জ। তাহলে সে কোন দিকে যাবে? সে যাবে ওডি বরাবর। তাহলে আমি এখানে দেখো লিখেছি E2 এর মানটা হচ্ছে 1/4πε0 কিউ বাই ওবি স্কয়ার, আর এর দিক কোন দিকে হচ্ছে? দিক হচ্ছে ওডি বরাবর। তারপরে আসো আবার ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য কত হবে? ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্য হবে E4। তাহলে E4 সমান সমান কত হচ্ছে? দেখো E4 সমান সমান 1/4πε0 কিউ বাই কি? ওডি স্কয়ার। তাহলে এর দিক কোন দিক বরাবর? ওবি বরাবর। তার একটু বুঝিয়ে বলি। ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুর প্রাবল্যটা কত হবে? E4। তাহলে এখন E4টা হচ্ছে কি? প্রাবল্যের যেটা মান হচ্ছে E4 এর, সেটা হচ্ছে 1/4πε0 কিউ বাই কি? ওডি স্কয়ার। এই ওডি স্কয়ার। এবং এর দিক কোন দিকে হবে? এখানে এক একক ধনাত্মক চার্জ যখন বল লাভ করবে তখন এই ডি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ আছে সেদিকে যাবে না, কোন দিকে যাবে? এর বিপরীত দিকে। তাহলে ডি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য ও বিন্দুতে যে প্রাবল্য হলো E4, সেটার দিক কোন দিকে হবে? দিক হবে ওবি বরাবর। দিক হবে ওবি বরাবর। তাহলে আমরা দেখছি বি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ আছে আর ডি বিন্দুতে যে প্লাস কিউ চার্জ আছে, তাদের জন্য উভয়ের জন্য যে ও বিন্দুতে যে প্রাবল্য হলো, সেই প্রাবল্যটা কি হচ্ছে? পরস্পর বিপরীতমুখী। তাদের মান একই, কিন্তু তারা কাজ করছে কি? বিপরীত দিকে। বিপরীত দিকে কাজ করলে তাহলে তাদের মধ্যবর্তী কোণ একটু আগে দেখালাম 180 ডিগ্রি, তাহলে লব্ধিটা কি হবে? সর্বনিম্ন হবে। তাহলে লব্ধির সর্বনিম্ন মান কত? এখানে হচ্ছে E2 আর E4 এর জন্য ধরলাম E ডাবল প্রাইম। তাহলে E ডাবল প্রাইম সমান সমান কি হচ্ছে? E2 মাইনাস E4। E2 মাইনাস E4 কিভাবে বের হয় সেগুলো তো তোমরা জানো, লব্ধির সর্বনিম্ন মান আগে আমি লেকচার 1-এ দেখিয়েছি। তাহলে এখন দেখো E ডাবল প্রাইম সমান সমান E2 মাইনাস E4। এখন E2 এর যে মানটা আর E4 এর যে মানটা, দুটো মান যেহেতু সমান, তাহলে তাদের বিয়োগফল কত হবে? 0। তাহলে আমি দেখলাম যে এ বিন্দুতে যে চার্জ আছে তার জন্য ও বিন্দুর যে প্রাবল্য, সি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য যে প্রাবল্য, আবার বি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য যে ও বিন্দুর প্রাবল্য, ডি বিন্দুতে যে চার্জ আছে তার জন্য যে ও বিন্দুর প্রাবল্য, মানে এই যে যেটা বর্গক্ষেত্র তার চার কোণায় যে চারটা চার্জ আছে, সেই সব চার্জের প্রভাব পড়েছে কি? ও বিন্দুর প্রাবল্য নির্ণয়ের সময়। তাহলে সব চার্জের জন্য চার কোণায় চারটা চার্জের কারণে ও বিন্দুতে যে আমার টোটাল প্রাবল্য হলো, সেই প্রাবল্যকে আমরা কি দিয়ে ধরলাম? ই দিয়ে। তাহলে সেই টোটাল প্রাবল্য ই সমান সমান কত হবে? তাহলে E1 আর E3 যে লব্ধি ই প্রাইম যোগ কি E2 আর E4 এর যে লব্ধি ই ডাবল প্রাইম, তাদের যোগফল। এখন তাদেরকে যোগ করলে কি দাঁড়াচ্ছে? মানটা যদি বসাই, ই প্রাইম সমান সমান আমি আগেই লিখেছি যে ই প্রাইম সমান E1 মাইনাস E3 প্লাস কি হচ্ছে ই ডাবল প্রাইম সমান E2 মাইনাস কি E4। ই ডাবল প্রাইম সমান E2 মাইনাস E4। এখন দেখা যাচ্ছে E1 এর যে মান, E2 সেই মান, E3 এরও একই মান, E4 এরও একই মান। তাহলে দুটো কি? E1 এর যে মান থেকে E3 এর মানটা কি হলো? বিয়োগ করলে তো 0 হয়ে যাচ্ছে। আবার E2 এর মান থেকে E4 এর মানটা বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে চতুর্ভুজের বা বর্গক্ষেত্রের চার কোণায় যদি কি থাকে? চারটা চার্জ থাকে একই মানের, তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্যের মান কি হচ্ছে? 0। তাহলে আমরা এটা গাণিতিকভাবে দেখতে পারলাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ।
এখন আমাদের সেই লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 আমি 4টা লেকচারই আমি কি এই তড়িৎ প্রাবল্যের উপর নিয়েছি। মানে পদার্থবিজ্ঞান ২য় পত্রের স্থির তড়িৎ অধ্যায় তড়িৎ প্রাবল্য বিষয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো এই 4 লেকচারে বেশিরভাগই আমাদের সমাধান হয়ে গেছে। তোমরা যদি এখন টেস্ট পেপারে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো দেখতে পারবে, ওখানে আছে বিভিন্ন বোর্ডের প্রশ্ন। তাহলে তোমরা সেখান থেকে এই প্রাবল্য বিষয়ে সমস্ত সমাধান করার চেষ্টা করবে, মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আমার আশা করি এই 4টা লেকচার যদি তুমি ফলো করো তাহলে সব রকম বোর্ডে যত রকম প্রশ্ন আসে সবগুলোই সমাধান করতে পারবে। তো তোমরা চেষ্টা করতে থাকো, আর আমি এর মধ্যে তোমাদের চেষ্টা করা শেষ হবে কয়েকদিনে, আশা করবো 2-3 দিনের মধ্যে শেষ করবে। তারপরে আমি কিছু গাণিতিক সমস্যা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দেব, তখন তোমরা সেগুলো করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই করে দেখাবে, করে পাঠাবে। আমি সেটা আশা করবো। আমি কয়েকদিন পরে তোমরা এই 4টা লেকচার তোমরা একটু শোনো, আবার দরকার হলে তারপর সেগুলো টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো তোমরা সমাধান করো। করার পরে আমি হোমওয়ার্ক দেবো, দেওয়ার পরে চটপট তোমরা আমরা কি করবে, পড়ে আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। আমি আমাদের 4টা সেকশন, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, সবাই কি করবে, সবাই সেগুলো তোমরা সমাধানগুলো আমাকে কমেন্ট বক্সে পাঠাবে, অবশ্যই পাঠাবে, তাহলে তোমাদের চর্চা থাকবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো থাকবে। অনেক ধন্যবাদ।